আজ পলাশ শ্বশুরবাড়ি যাচ্ছে, তাকে বিদায় দিতে সময় এসেছে। মা চাপা স্বরে কান্না করছে, ছেলেকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে এই রাগে। কি ভাবছেন, ছেলে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে এমন কি হলো? না, পলাশ শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে না। মেয়েরা যেভাবে শ্বশুরবাড়ি যায় ঠিক তেমন না, ঘর জামাইও না। আমি নীলা। আমি এতদিন শ্বশুরবাড়ি ছিলাম, মানে পলাশদের বাড়ি। এখন পলাশ ও শ্বশুরবাড়ি যাচ্ছে, মানে আমার বাড়ি। আমরা দুইজনেই মা বাবার একমাত্র সন্তান। আমারও কোনো ভাই বোন নেই, পলাশেরও। আমরা দুইজন প্রায় 7 বছর প্রেম করে এই বিয়ে। আমি বিয়ে করে মা বাবাকে ছেড়ে কখনো যেতে চাইতাম না, একা হয়ে যাবে ওরা। তাই পলাশকে শর্ত দিয়েছিলাম, যদি বিয়ে করতে চাও তাহলে একটা শর্ত, না আসলে 2টা শর্ত। প্রথম, বিয়ের খরচ 2 পরিবার সমান দেবে, কারণ কেউ বিয়ে করে কাউকে দয়া করছি না যে মা বাবা সারা জীবনের জমানো টাকা একদিনের জন্য শেষ করবে। দুইজনেই একই জায়গায় পড়ালেখা করেছি, দুইজনেই জব করি, ইনকাম করি, কেউ কম না। দ্বিতীয়, আমরা যেহেতু দুইজনেই একমাত্র সন্তান, আমাদের দায়িত্ব মা বাবাকে দেখা। তাই 6 মাস আমি তোমাদের বাসায় থাকলে 6 মাস তুমি আমাদের বাসায় থাকবে। পলাশ মেনে নিয়েছিল, ভেবেছিল হয়তো আমি পরে ভুলে যাব। না, আমি ভুলিনি। পলাশ এইটা ওদের বাসায় জানায়নি, কিন্তু আমি 6 মাস পর যখন চলে আসতে চাইছি ওকে নিয়ে, বাধ্য হয়ে ওকে বলতে হলো। অনেক ঝামেলার পর আজ পলাশ শ্বশুরবাড়ি যাচ্ছে। পলাশের আপত্তি নেই, কারণ ও তো শ্বশুরবাড়ি গেলেই জামাই আদর পায়। কিন্তু ও জানে না এইবার ওর জীবনের সব হিসাব নিকাশ উল্টো হয়ে যাবে। মা খুব যত্ন করে পলাশকে বরণ করছে, আশেপাশের মানুষজন ডেকে চা নাস্তা খাইয়েছে, খুব মজা হয়েছে। আমি আসাতে আমার কাজিনরা এসে খুব মজা করেছে। পলাশও ভীষণ খুশি। দুইজনেই চাকরিতে চলে যাই, ওর সাথে ঘুরতে যাই। মা বাবা ও আমি আবার বাসায় আসাতে যেন বাসায় প্রাণ এলো। কিন্তু মাসখানিক পার হতে হতে মলিন হতে লাগলো পলাশ। পলাশ খেয়াল করে আমি চেঞ্জ হচ্ছি। পলাশ যেহেতু শ্বশুরবাড়ি এসেছে, কিছু তো করতে হবে ঘরের কাজ। বাবা অসুস্থ হওয়ায় পলাশকে যেতে হলো বাজারে। পলাশের ডিউটি হয়ে গেল বাজার করা। প্রায় তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেয় মা ওকে ডাক দিয়ে বাজার করে দেওয়ার জন্য। ও বিরক্ত হয়, কিন্তু করতে তো হয়। আমাকে বলতে আসে, প্রতিদিন সকাল সকাল উঠতে হয় তোমাদের বাসায়। আমি বলি, তো কি হয়েছে, এটা তোমার কাজ। কেন আমি উঠতাম না তোমাদের বাসায় সকাল সকাল নাস্তা বানানোর জন্য? কই, আমি তো কোনো দিন বলিনি। পলাশ কিছু বলে না। একদিন ওর ভালো লাগছিল না, তাই দেরি করে উঠে বাজারে যাওয়ায় মাছ ভালো পায়নি। এই নিয়ে মা ওকে কিছু না বললেও রান্নাঘরে গিয়ে নিজে নিজে গজগজ করে। পলাশের খুব মেজাজ খারাপ হয়। আমি দেখেও না দেখার ভান করি। আমাকে তো ওর মা সামনাসামনি অনেক কথা শোনাতো ঘুম থেকে উঠতে দেরি হলে। পলাশ তো কোনোদিন বলতো না, মা আজ ওর শরীর ভালো ছিল না, এইভাবে বলিও না। পলাশ ডাকছে, নীলা আমার শার্ট কোথায়? কিসের শার্ট? আমি কি জানি, ওখানে তো আছে সব। আছে? একটাও আয়রন করা নেই তো? দোকানে দিয়ে আসনি কেন? আমার দোষ? করে নাও নিজে পারলে, আমারটাও করে নাও। পলাশ চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? আমি এই সব কখনো করেছি? মা করে দিত, দোকানে দিতে ভুলে গেলে। আমিও তো কখনো করিনি, কিন্তু তুমি আর তোমার মা তো সেদিন বলেছিলে। এই সামান্য কাজটাও আমার মা আমায় শেখায় নাই। আমি শিখে নিয়েছিলাম নিজে নিজে, তুমিও শিখে নাও। কেন তোমাকে শেখায় নাই তোমার মা? এই আমার মাকে টানতেছ কেন এখানে? তুমি কেন টেনেছিলে? মনে পড়ে কিছু? পলাশ কিছু বলে না, আয়রন ছাড়া শার্ট পরে নাস্তা না করে বের হয়ে যায়। পাশের বাসার আন্টি এসেছিল। পলাশ ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কাজ করছিল। মা বলল, বাসায় ডিম শেষ হয়ে গেছে, একটা নুডলস আর ডিম এনে দাও।
মা, আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ 10 মিনিট পরে যাই। তোমার কাজের জন্য মেহমানকে বসিয়ে রাখবো নাকি? নীলার মা এমনভাবে বলল, পলাশের রাগ লাগলেও উঠে যেতে হলো, কারণ এটা ওর মা না, চাইলেও ঝাড়ি দিতে পারছে না, কিংবা সেই আপন ভাবটা পারছে না। এইটা শাশুড়ি মা। পলাশ দেখলো সবাই নাস্তা করার পরও ওকে কেউ ডাকছে না, তাই ও নিজে গিয়েই নুডলস বাটিতে নিয়ে খেয়ে নিল। চাটা একদম ঠান্ডা। নীলা তখনও বাসায় আসেনি অফিস থেকে। শাশুড়ি গল্পে মজে আছেন। পলাশ নিজে গিয়ে চা গরম করতে গেল, কিন্তু ঢালতে গিয়ে হাতে লাগলো চা। এতে করে হাতের কাপটা হাত থেকে পড়ে গেল। খুব জোরে আওয়াজ হলো। নীলার মা দৌড়ে এলো। কি হলো, কি ভাঙছে? মা, চা গরম করতে গিয়ে হাতে লেগে পড়ে গেছে। মা খুব বিরক্তি এনে মুখে, যা জানো না তা করতে কে বলেছে? এত গরম চা খেতে হলে গরম থাকতে খাওনি কেন? গেল সেটের কাপ। আমার খুব খারাপ লাগলো কথাগুলো। এখন আমাদের বাসায় হলে মা আগে এসে আমার হাত দেখতো, তারপর কাপ। কিন্তু খুব জ্বলছে হাত। নীলার মার সেদিকে খেয়াল নেই। বাথরুমে গিয়ে পানি দিলাম, এতে আরও জ্বলে উঠল। খুব কান্না আসতে চাইছে হঠাৎ। মায়ের কথা মনে পড়ছে। মাকে ফোন দিলাম। মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বাবা? ঘর খালি খালি লাগছে, তুই নাই তাই। আমার ভালো লাগছে না মা, তোমার কথা খুব মনে পড়ছে। এতদিন খেয়ালও করতাম না তুমি আমার কত যত্ন করো। কি হয়েছে, তুই ভালো আছিস? হ্যাঁ মা, ভালো। আচ্ছা মা, হাতে চা লাগলে কি দিতে তুমি আমায়? কি হয়েছে, চা পড়েছে? কিভাবে, বেশি পুড়েছে? না না, টেবিলে ছিল, মোবাইল টিপে টিপে ধরতে গিয়ে পড়েছে। পেস্ট লাগা তাড়াতাড়ি, না হলে ফুসকা পড়বে। কেন, তোর বউ আর শাশুড়ি কোথায়, ওরা জানে না? নীলা এখনো আসেনি, আর ওর মাকে বলিনি। ও আচ্ছা, পেস্ট লাগা। কি অদ্ভুত চেঞ্জ হয়ে গেছি। কিছুক্ষণ পর নীলা এলো। ওর মাকে কাপ নিয়ে প্যান প্যান করতে দেখে ও রুমে এসে বলল, এই তোমার নাকি হাতে চা পড়েছে, কোথায় দেখি? লাগিয়েছো কিছু? ওয়েট, আমি বার্নার ক্রিম আনছি। এতক্ষণের মন খারাপ নীলার এই চিন্তা দেখে দূর হলো। আসলে ও তো আপন শুধু এইখানে, ওকে ভালোবেসে তো এসেছি এইখানে। কিছুদিন পর নীলার কাজিনের বিয়ে। নীলা তো এই নিয়ে খুব এক্সাইটেড। সবাই মিলে গেলাম বিয়েতে। আমার বাসার সবাইকেও আসতে বলেছে। আমার মা বাবাকে দেখে সত্যি কি যে ভালো লাগলো। নীলা পার্লার থেকে সেজে মা বাবাকে একটা নমস্কার করে চলে গেল কাজিনদের সাথে। আমি বসে রইলাম একা। কি আর করব, তেমন কাউকে চিনি না। নিজের ঘরের বিয়ে হতো, খুব মজা করতাম। কিছুক্ষণ পর নীলা এসে ছবি তোলার জন্য নিয়ে গেল। ছবি তোলার পর ও আবার উধাও। একসাথে খাবো তাও না, সে তার ফ্রেন্ডদের সাথে খাবে। আমি মায়ের সাথে টুকটাক কথা বলছি। মা বলল, কবে আসবি বাবা, ভালো লাগে না। আমি দীর্ঘশ্বাস ফেলি। আমারও যে শ্বশুরবাড়ির শখ মিটে গেছে। আমি বলি, আর কয়েকটা মাস। মায়ের চেহারাটা দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো, আসলে মেয়েরা মা বাবা ছেড়ে যায় তাদের কত কষ্ট লাগে। এত বছরে আদরের মা বাবা ছেড়ে আসতে। নীলা আমার সাথে খেলো না, কাজিনদের সাথে খেলো। মা বাবা চলে যায়। আমি নীলাকে ডাকতে গেলে নীলা খুব রুডলি বলল, আমি যাব না, তুমি মা বাবার সাথে চলে যাও। খুব খারাপ লাগলো। সবার সামনে এইভাবে বলেছে, তাও বললাম, আমিও থাকবো। তুমি কি করবে এইখানে মেয়েদের মাঝে? যাও, কাল অফিস আছে না? তোমার নেই? আমি ছুটি নিয়েছি। বললে তো আমিও নিতাম। নীলা পাত্তাও দিল না, চলে গেল অন্যদিকে। আমি ওর মা বাবার সাথে চলে এলাম, কিন্তু সারা রাত ঘুম হলো না। প্রথমে খুব রাগ লেগেছে, এরপর কষ্ট, এরপর একরাশ অভিমান হলো। সকালে ঘুম এলো। নীলা 7টায় এসেছে। এসেই বিছানায় পড়ল। আমার রাগ, কষ্ট, অভিমান সব ভোঁতা হয়ে গেল। সে একবার আমায় ডাকলও না, সব ভুলে আমি ডাকলাম।
বিরক্ত করো না তো। কি, তুমি আমাকে ফেলে সারা রাত মজা করে এসেছো? আমি কিভাবে থেকেছি জানো তোমাকে ছাড়া? তুমি জানো না তোমাকে ছাড়া ঘুম হয়। নীলা মাথা তুলে বলল, তুমি জানতে না তোমাকে ছাড়া আমারও ঘুম হতো না? তাও তো তুমি ফ্রেন্ড মহিনের বিয়েতে সারা রাত ছিলে না, তোমার মামাতো ভাইয়ের বিয়েতে ছিলে না, তোমার অন্য ফ্রেন্ডদের সাথে ছিলে না কত রাত। আমি ডাকতে গেলে বলেছিলে বউ মানে প্যারা। আমিও খুব কষ্ট করে কাটিয়েছি। তুমি পাশে ছিলে না তার জন্য না, তুমি আমায় ফেলে মজায় ছিলে, এই জন্য যেমনটা তোমার আজ লাগছে। পলাশের মনে পড়ল, ও তো অনেকবার নীলাকে বিয়েবাড়ি থেকে একা পাঠিয়েছে, খবরও নেয়নি। পরের দিন যখন নীলা বলেছিল, আমি বলেছিলাম ন্যাকামি করো না। এরপর ঘুমিয়ে গেছিলাম, ওর অভিমানটা কখনো ভাঙায়নি। নীলার মা বাবা বেড়াতে গেছে, অনেক কাজ করতে হচ্ছে। নীলা তেমন কিছুই করে না, এমনকি সেদিন রান্নাটাও করেনি। নিজে নিজে এখন অনেকটা পারি রান্না করে ফেললাম, ভাত আর ডিম ভাজা, আর রান্না করা মাংস ছিল। নীলা একটু দেখতেও এলো না কি করছি। নীলাকে ডাকলাম, ও মোবাইল নিয়ে ভিডিও কলে কথা বলছে। আমি তোমাদের বাসায় এসে রান্না করছি, আর তোমার কোনো ভ্রুক্ষেপ নাই? তো তাতে কি, আমিও তো তোমাদের বাসায় গিয়ে প্রতিদিন রান্না করেছি, তুমি তো আজ করছো। ওটা তোমার শ্বশুর বাড়ি, আর এইটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে কাজ করলে ছোট হবে না, নিজের বাড়ি ভাবো, সব ঠিক হয়ে যাবে। আমার মা বাবাকে আপন ভাবো। পলাশ কিছু একটা বলতে গেল, আপন ভাববো না কেন, কিন্তু বলতে পারলো না, কারণ নীলার বলা কথাগুলো খুব চেনা লাগলো। পলাশ বলেছিল নীলাকে বললাম, আমি ভাত রাঁধছি, তুমি টেবিলটা গুছিয়ে রাখো। নীলা সেটাও করলো না। নীলা, এই সামান্য কাজটা করতে পারলে না? সামান্য কাজ হলে তুমি করনি কেন? পলাশের খুব রাগ উঠতেছে, কিন্তু এই কথাটাও চেনা। পলাশ বলেছিল, সামান্য কাজ হলে তুমি করনি কেন? আসলেই গেস্ট আসলে ওরা যখন রান্না বান্না সব কাজ একা হাতে করে, সামান্য কাজ টেবিল গুছিয়ে দেওয়া, থালা বাসন নামানো, টুকটাক সাহায্য করলে কতটা ভালো লাগে। নীলার মা বাবা আসার পর নীলাকে বললাম, চলো আজ বাসা থেকে ঘুরে আসি, রাতে চলে আসবো। আচ্ছা, মা বাবার থেকে পারমিশন নিয়ে আসো। কেন? আমি আমার বাবা মায়ের কাছে যেতে ওদের পারমিশন কেন লাগবে? কেন? কি আবার নিতে বলেছি নেবা মানে? তো আমাকে কেন নিতে হতো তোমার মা বাবার থেকে পারমিশন আমার বাপের বাড়ি আসতে? সবার কাছে গিয়ে গিয়ে, তার উপর কত কথা, যেন আমি কেনা গোলাম। কিছু না বলে মা বাবার রুমে গেলাম। আমি আর নীলা একটু আমাদের বাসায় যাচ্ছি। বাবা ভ্রু কুঁচকে বলল, এত যাওয়ার কি আছে ওখানে? ওই দিন না বিয়ে বাড়িতে দেখা হলো? খুব গা জ্বালা করছে এমন কথা শুনে। আজব তো, আমাকে ওরা এত বছর মানুষ করছে, আর এখন নাকি তাদের কাছে যেতে ওদের পারমিশন লাগবে। নীলার কাছে গিয়ে বললাম, তোমার বাবা এইভাবে কথা বলে কেন? কিভাবে? ওখানে যাওয়ার কি আছে, ওই দিন তো দেখা হলো। শ্বশুর এমন একটু বলতেই পারে, মেনে নাও। নীলা, কি মনে পড়ছে না কিছু? সেম কথাগুলো আগেও তো হয়েছে, যখন আমি তোমাকে আসতে বলতাম বাসায়। মনে পড়ছে, আই অ্যাম সরি, কিন্তু এখন চলো, তুমি একলা যাও, আমি একটু তুহিনদের সাথে বিচে যাব। এইবার অসহ্য লাগছে। একাই বের হয়ে গেলাম। বাসার কাছাকাছি যেতেই সবাইকে দেখে কি যে খুশি লাগছে, কেমন যেন সব আপন আপন। বাসায় যেতেই মা কিভাবে বুকে টেনে নিল। আমিও ছোট বাচ্চার মতো চুপ করে আছি। মা কি যে করছে, খাওয়া দাওয়া, কত কথা। কি রে, তোর বউ এলো না কেন? ও নাকি ঘুরতে যাবে। এত কিছুর পরও নীলার নামে খারাপ কিছু বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বললে নিজের গায়েই পড়ছে। তারপর ও মনে হচ্ছে নীলা এলে আরো ভালো হতো।
মাকে ওদের বাসায় কি হয়েছে কিছুই বললাম না। শ্বশুরের আনা ঘড়িটা দেখালাম। মা খুশিই হলো। তাহলে তো ভালোই আছিস শ্বশুরবাড়ি আমাদের ছাড়া। তোমরা বাবা, তোমরা মা, থাক। বাচ্চারা ভালো থাকলে আমরা মা বাবারা ভালো থাকবো। রাতে খেয়ে দিয়ে একাই ফিরলাম। নীলাকে দেখে মনে হচ্ছে কোথাও গিয়েছিল বলে মনে হয়নি। আমি ঢুকতেই মোবাইল টিপতে টিপতে বলল, কি করে এসেছো নাকি আমাদের বাসার নামে বদনাম? কি বলো তুমি এইসব? আমি তোমার নামে কেন বদনাম করব? ওই বাসায় গেছো তো এই জন্যেই আমাকে ফেলে? আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাওনি। না, তুমি তো বলতে আমি বাসায় যাই তোমাদের বদনাম করতে। আসলে নীলা, আসো আমরা কথা বলি। আসলে তুমি চাইছোটা কি? তোমার জন্য শুধু তোমাকে ভালোবেসে আমি মা বাবা ছেড়ে এই বাসায় এসে তোমার মা বাবার সাথে থাকছি, কাজ করছি যা আগে লাইফে করিনি, তোমাকে সাহায্য করছি, অফিস করছি। তাও তুমি যদি ঠিক না থাকো আমার কেমন লাগে? আমার অসহায় লাগে এইখানে। মা বাবা ছাড়া কেমন যে লাগে বোঝাতে পারছি না। তারপর তুমি আর আগের মতো আমার সেই নীলা নেই। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বুঝতে পারছো পলাশ, আমরা মেয়েরা সবার আদরের মেয়ে সব ছেড়ে শুধু একজনকে ভালোবেসে সম্পূর্ণ অচেনা অজানা মানুষদের সাথে নতুন করে শুরু করতে যাই। আমাদের কতটা সাহস একবার চিন্তা করেছো? চিন্তা করবে কি? কখনো কষ্ট দিয়ে কথা বলার আগে কেউ ভাবো? আর কি, এইটা শ্বশুরবাড়ি, এখানে এমন একটু আধটু বলে শুনতে হয়। চুপ করে থাকো, ঠিক হয়ে যাবে। কেন, আমাদের কথা শোনানোর কি অধিকার দেওয়া আছে তোমাদের? কখনো ভেবেছো মা বাবা ছাড়া আমরা কতটা অসহায় থাকি? কিন্তু শুধু একজনের ভালোবাসায় সব হাসি মুখে মানি, ছেড়ে আসি না, আগলিয়ে রাখি সব। নিজেকে হারিয়ে ফেলি সব মানাতে গিয়ে। কিন্তু কখনো চোখে পড়ে না তোমাদের। গায়ে হাত তুলতে আসো অন্যের কথা শুনে, একবার জানতে অবধি চাও না সত্যটা কি। আরও কি বলে, জামাই এমন করতেই পারে। সত্যি তো প্রতিটা কথা। কে বোঝে? আমি নীলার কাছে গিয়ে বললাম, আমি সত্যিই দুঃখিত, তোমাকে বুঝিনি, কিন্তু ভালোবাসি তো ভীষণ। আমি কি ভালোবাসি না? তাও দেখো তুমি এইখানে কেমন হয়ে গেছো শুধু আমার অবহেলায়। তোমার বাসায় থাকলে কিন্তু এই ব্যাপারটা কোনো দিন বুঝতে না, কোনো ছেলেই বোঝে না। সব ছেলেদের শ্বশুরবাড়ি আসলেই পাঠানো দরকার, তারপর তারা বুঝতে পারতো একা সংসার হয় না। কিছু সাহায্য করলে মান সম্মান কমে না, সংসারটা সুন্দর হয়। এখন থেকে দুজনে মিলেই সব করব। আসো প্লিজ, এখন একটু জড়িয়ে ধরো। কিছুদিন পর এক শুক্রবার ঘর মুছতে লাগলো নীলা। হঠাৎ পা পিছলে পড়ে পায়ে ব্যথা পেল নীলা। তখন ওকে সোফায় বসিয়ে নিজেই মুছতে লাগলাম। দরজা খোলা থাকায় আমার মা বাবা ঘরে চলে এলো। এসেই আমাকে ঘর মুছতে দেখে চিৎকার করে উঠল, তুই এখানে ঘর মুছতেছিস আর তোর বউ সোফায় বসে টিভি দেখে? মা, ও মুছতেছিল, কিন্তু পায়ে ব্যথা পেয়েছে তাই আমি মুছে দিচ্ছি। কি হয়েছে তো? কি হয়েছে? ছেলেকে পড়ালেখা শেখায় এত আদর যত্নে বড় করলাম, শ্বশুরবাড়ি এসে ঘর মুছতেছিস? মা, নীলাও তো প্রতিদিন ঘর মুছতো আমাদের বাসায়। ও তো শিক্ষিত মেয়ে, ঘরের কাজ করলে যদি আমি ছোট হই, নীলাকেও তো আমরা ছোট করেছি। ও তো মেয়ে, শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবে না? বসে বসে খাওয়াবো নাকি? আমিও শ্বশুরবাড়িতে আছি, লাগবে না এমন শ্বশুরবাড়ি, চল বাসায় এখন। তখন নীলার মা এসে বলল, ছেলে মেয়ের সংসারে ছেলের মায়ের কথা না বলাই ভালো, ওদের সংসার ওরা বুঝবে ভালো। কি বললেন আপনি? আমার ছেলের ব্যাপারে আমি কথা বলবো না, আপনি বলবেন? আমার বাসায় যখন আছে আমাদের দায়িত্ব, আপনি কেন কথা বলবেন? আমার ছেলেকে পড়ালেখা শিখিয়ে এইখানে আমি কাজ করতে পাঠিয়েছি। আমরা কি মেয়েকে পড়ালেখা শেখাইনি? ছেলে আর মেয়েদের বই কি আলাদা হয়? পাসমার্ক কি আলাদা হয়? টিউশন ফি কি আলাদা হয়? সব তো একই হয়। ছেলে মেয়েদের শিক্ষার মান একই হলে মূল্যায়ন কেন এক হবে না?
আমার অনার্স মাস্টার্স করা মেয়ে যদি আপনার ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়ায়, কাজ করে, যদি ওর সম্মান নষ্ট না হয়, কিছু কাজ করলে আপনার ছেলের ডিগ্রি কি চলে যাবে? ফালতু কথা বলবেন না। আমার ছেলেকে আমি নিয়ে যাব। আমার মেয়ের গায়ে হাত তোলার পরও যখন আমি মেয়েকে আনতে গিয়েছিলাম, আপনি বলেছিলেন সংসারে এমন হয়, মেয়ের মায়ের এইসবে নাক না গলানো ভালো। আপনার ছেলেকে কেউ এখানে মারছে না, তাও বলছি আপনি এখানে নাক গলাবেন না। এই পলাশ, তুই যাবি নাকি থাকবি? মা তুমি যাও, আমি 6 মাস শেষ করেই নীলাকে নিয়ে বাসায় যাব। মা চলে গেল। আমি 6 মাস শেষ হওয়ার পর নীলাকে নিয়ে বাসায় গেলাম। মা প্রথমে রাগ করে থাকলেও বেশি দিন পারেনি। নীলাও বেশ খুশি, কারণ আমি সব কিছুতেই ওর সাথে থাকি, সাহায্য করি, ওকে বুঝি। নীলা সারা রাত কাজ করেছে, সকালে ঘুমোচ্ছে আর মাথাটাও ব্যথা করছে। আমি উঠে রান্না করলাম, সবার জন্য নাস্তা বানালাম। মা উঠল তখন। কি এখনো শেষ হয়নি কাজ? এই তো মা, দিচ্ছি তোমাদের, রান্নাটাও শেষ। তুই রান্নাঘরে কি করছিস? তোর বউ কোথায়? ও কাল সারা রাত কাজ করেছে, এখন ঘুমাচ্ছে, না হলে অফিস করতে পারবে না। আমি দুজনের টিফিন রেডি করেছি। বাহ, বউকে সুখ দিচ্ছিস? আমি কত অসুখ নিয়ে কাজ করেছি, তার খবরও কোনোদিন রাখিসনি। মা, আমি রাখিনি তা ঠিক না, তুমি আমাকে বুঝতে দাওনি। যদি তুমি আমাকে কাজ করাতে, আমাকে ছেলে না ভেবে তোমার সন্তান ভেবে, তাহলে আমি তোমাকেও সুখ দিতে পারতাম মা, তোমার অসুখের সময়। এখন আমার দোষ? ছেলেকে নাকি কাজ শেখাবো, রান্না করাবো, কাপড় ধোয়াবো। মেয়ে হলে একটা কথা, মা যে কি তা বুঝবি না এখন। মায়ের চেয়ে বড় কেউ নেই। মা, আমি জানি মায়ের চেয়ে বড় কেউ নেই। সৃষ্টিকর্তা যখন ছেলে মেয়েকে আলাদাভাবে মায়ের পেটে রাখে না, সমান সময় পেটে রাখে 10 মাস, সমান দুধ ছেলে মেয়ের জন্য রাখে। কই, মেয়েরা 5 মাস থাকবে পেটে, ছেলেরা 10 মাস। ছেলেদের জন্য দুধ বেশি, মেয়েদের জন্য কম, এমন তো করে না। তাহলে মায়েরা কেন ছেলে মেয়ে আলাদা করবে? তাহলে তো সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতো, আর ছেলে মেয়ে বানাতো না। মা, এই পৃথিবীতে 1000 রকম সৃষ্টি আছে, সব আলাদা আর ভিন্ন, কিন্তু কোনোটা কম নয়। তাই এত সুন্দর এই পৃথিবী। সবচেয়ে বেশি ভিন্ন সৃষ্টি ছেলে আর মেয়ে। মেয়েদের থেকেই তো সব সৃষ্টি। আমি যে ছেলে, তার অস্তিত্ব কোথায় মা তুমি ছাড়া? বাহ, ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে তো ছেলের অনেক আক্কেল হয়েছে। আমার মতে সব ছেলেদেরই অন্তত 6 মাস শ্বশুরবাড়ি কাটানো উচিত, যাতে মেয়েরা কতটা শক্তিশালী আর সাহসী তা বুঝতে পারবে। তখন নীলা রেডি হয়ে বের হলো। চলো, দেরি হয়ে যাচ্ছে। এই নাও টিফিন বাক্স। পলাশের মা তখন ভাবলো, আমার ছেলে এত কষ্ট করে ওর জন্য টিফিন বানালো, একটা থ্যাংক ইউও বললো না। মা বলল, আমার ছেলেকে একটা ধন্যবাদও দিলে না। দুজনেই বের হয়ে যাচ্ছিল, পেছন ফিরে বলল, কেন? এমনভাবে ওরা কেন বলল, মা আর কিছু বলতে পারলো না। চিন্তা করলো, বউ তো প্রতিদিন আমাদের জন্য নাস্তা বানিয়ে রান্না করে ওদের টিফিন রেডি করে কাজে যায়, আমরা তো কখনো ধন্যবাদ দিই না। এইটা ওর কাজ, এইটা আমার ছেলেরও কাজ। সত্যি মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করার সময় এসেছে। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।